চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রেন থেকে নেমে ভৈরবের ম্যাথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল চন্দনের। গত ২৬শে নভেম্বর আলিফকে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি চন্দন পলাতক ছিলেন। ভারতীয় মুদ্রার রুপি নিয়ে চলছে চরম অস্থিরতা। রেকর্ড সর্বনিম্ন দরে নেমেছে রুপির বিনিময় হার। গেল সোমবার থেকে দর পতন শুরু হয়, যা বুধবারও অব্যাহত ছিল। গেল সোমবার দেশটিতে ডলারের দর ছিল ৮৪.৭০ রুপি। সম্প্রতি ভারতের জিডিপির তথ্য প্রকাশের পর মঙ্গলবার রুপির দর পতন হয় ০.২৫%, যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। বুধবার ডলারের দর ৮৪.৭০ রুপিতে স্থিতিশীল ছিল। গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতের কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ না করলে রুপির দর পতন আরও বেশি হতো। এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধির গতি কমেছে। ওই সময় প্রবৃদ্ধি হয়েছে ৫.৪%, যেটি প্রায় ২ বছরের মধ্যে সর্বনিম্ন। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দার্জিলিং জাতের কমলা। ২০২০ সালে করোনাকালে ৭ বিঘা জমিতে এই জাতের কমলার চাষ করে সফল হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফল চাষী মাজহারুল ইসলাম। এবছর তার বাগানে উৎপাদিত কমলা এরই মধ্যেই বাজারজাত শুরু হয়েছে। তবে বিদেশি কমলার চেয়ে দাম অনেক কম পাওয়ায় হতাশ তিনি। রাজশাহী থেকে সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনিপুর গ্রামের মাজহারুল ইসলাম ২০২০ সালে করোনাকালে বাপদাদার পৈতৃক পেশা কৃষিকাজে জড়িয়ে পড়েন। ওই বছরের জুনে চুয়াডাঙ্গা থেকে দার্জিলিং জাতের ৮০০ কমলার চারা এনে ঝুঁকি নিয়ে ৭ বিঘা জমিতে শুরু করেন কমলার বাগান। মোটামুটি ১ মাস থেকে আমরা বাগানে কোনো কীটনাশক ইউজ করি না, যেহেতু আমাদের ফলগুলো এখন হারভেস্টিং বাজারজাত করব, এ কারণে আমরা ১ মাস থেকে কোনো কীটনাশক আমরা ইউজ করি না। এভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে কমলা উৎপাদন করলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ মাজহারুল ইসলাম। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে কাঙ্ক্ষিত দাম পেলে দেশে কমলা চাষে উদ্বুদ্ধ হবে আরও অনেকেই। আমরা এই কমলাগুলো যদি ২০০ টাকা কেজিও বিক্রি করতে পারতাম, তাও হয়তো বা কিছু লাভবান হতে পারতাম এবং আরও কিছু কৃষক এই ফলগুলো চাষ করার জন্য উদ্বুদ্ধ হতো। কিন্তু যখন আমরা বাজার মূল্য পাচ্ছি না, তখন আমরা আর কি এগুলো থেকে সরে যাচ্ছে কৃষক। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্বল্পতার কারণে কমলা সহ নানা ধরনের ফল বাগান করতে কৃষি উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। খুবই সম্ভাবনাময় এবং উচ্চ মূল্যের ফল, আর সেহেতু এটা আমাদের বরেন্দ্র এলাকায় যেহেতু এখানে বৃষ্টিপাত কম হয়, তো জমিগুলোতে যদি ফল বাগান করা হয় তাহলে এখানে গ্রাউন্ড ওয়াটারও অনেক সাশ্রয় হবে। আমরা যদি দেশের উৎপাদিত ফল সবাই খাওয়ার অভ্যেস করি, তাহলে মাজহারুলের মতো যারা উদ্যোক্তা আছে সবাই অনেক ভালো মূল্য পাবে। রাজশাহী জেলায় এবছর ১৯ হেক্টর জমিতে দার্জিলিং জাতের কমলা চাষ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫০ মেট্রিক টন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ রায়ের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনীর বৈধতা প্রশ্নে করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন। ১৯ অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং
দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। তিনি বলেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, বিশ্বের অন্য কোনো মিডিয়ার কেউই তা করছে না। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে এদেশের গণমাধ্যম সত্য ঘটনা তুলে ধরে তার জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব হবে। ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। ভারত বাংলাদেশের ভালো চায় না অভিযোগ করে দেশটির সব পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন। আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষরা। আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো বন্ধুরা আমার। ঠাকুরগাঁয়ে খেজুরের রস দিয়ে তৈরি হচ্ছে গুড়। জেলা সদরের বোচাপুকুর গ্রামে এই গুড় কিনতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। ঘুরে দেখছেন রসের গ্রাম উপাধি পাওয়া এই গ্রামটি। এতে চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। বাড়ছে শীতের তীব্রতা, ভোরে কুয়াশা চাদরে ঢাকা পড়ছে চারদিক। এমন শীতে সবারই বাড়তি আকর্ষণ থাকে খেজুরের রসের প্রতি। বিশেষ করে শীতের পিঠাপুলিতে খেজুরের রসের গুড়ের চাহিদা বেড়ে যায়। এবারও শীত শুরু হতেই উত্তর জেলার ঠাকুরগাঁও সদরের নারগুন ইউনিয়নের বোচাপুর গ্রামে চলছে খেজুরের রস দিয়ে গুড় তৈরির এমন দৃশ্য। প্রত্যেক বছর এখানে আসা হয় ঠিক শীতের সময়। এই সময় অনেক মানুষের সমাগম। এখানকার যে ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা যে বিষয় থাকে, কোথাও গেলে যেমন এই যে রসের কথা বলি, এখানে একবারে সবকিছুই খুব সুন্দরভাবে আর কি সাজানো গোছানো। নাটোর সহ আশপাশের জেলা থেকে গাছিরা আসছেন এই গ্রামে। সকালবেলা রসটা পাড়ার পরে নিয়ে এসে এখানটাতে জাল দেওয়া হয়, ঘন্টা 3 জাল দেওয়া হয়। তারপরে গুড়টা নামানো হয়। গুড়টা ওখানে খাওয়ার পরে আপনার এটা যখন শক্ত হবে আবার ঢালতে হবে আপনার চালের ভিতরে, যাক বলা হয় তাওয়ার ভিতর ঢালার পরে এটা আবার আধা ঘন্টা রেস্ট দেওয়া লাগে। আমরা খেজুর গাছের কারিগর। এখানে আমরা খেজুরের গাছ 11টার দিকে গাছ লাগানোর জন্য উঠি, আর 3টার সময় আমরা রস নামাই। গ্রামে প্রায় 10 একর জমিতে গড়ে উঠেছে খেজুরের বাগান। প্রতিদিন 20 থেকে 25 কেজির বেশি গুড় উৎপাদন করেন গাছিরা। প্রতি বছর এই দিনটির আশা থাকেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। হত্যা মামলায় বাহিনীর পলাতক কর্মকর্তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বলেন, পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। মারা যান 2000-এর বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নিরস্ত্র জনগণের উপর শান্তিপূর্ণ আন্দোলনে গুলির নির্দেশদাতা ও গুলি চালানো সদস্যরা দায় এড়াতে পারে না বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক। এই প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি। আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের
তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশের কার্যক্রম স্বাভাবিক করতে জনগণকেও আরও সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশকে মাঠ পর্যায়ে সচল করার জন্য এইটা কিন্তু একটা বড় কাজ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে কোনো পর্যায়ের দুর্নীতি ও লুণ্ঠনে জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। ব্যক্তি খাতে মালিকানাধীন ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির চুক্তি এবং পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিলও চেয়েছে সংগঠনটি। সকালে রাজধানীতে জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়। ক্যাব বলছে, পতিত সরকারের আমলে রূপপুর, রামপাল, মাতারবাড়ি এবং পায়রার বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা দরকার। ভারতের আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয়কে লুণ্ঠনমূলক উল্লেখ করে ক্যাব নেতারা এই চুক্তি বাতিল করার দাবি জানান। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। জ্বালানি খাতকে এখন যে ধরনের ডেড বেডে আছে এই খাতকে এখানে এখন জীবিত করে তাকে সেবা দানের সক্ষম করাটা এখন বিরাট চ্যালেঞ্জিং সরকারের জন্য। এইটা এখন পর্যন্ত সরকার বুঝতে পারছে না। এই বুঝতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য ভীতিকর ব্যাপার। এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই, এটা নিয়ে এদেশের মানুষের কাছ থেকে মুনাফা আদায় করার সুযোগ নেই। The International Crimes Tribunal has imposed a ban on the dissemination of inflammatory remarks by Awami League President Sheikh Hasina in the media and on social media platforms. A three-member bench led by Tribunal Chairman Justice Muhammad Ghulam Murtaja issued the order today. The tribunal also directed the BTRC to remove the remarks from digital platforms. Earlier, the prosecution filed a petition with the tribunal requesting a ban on the circulation of Hasina's controversial statements. Prosecutors argued that Sheikh Hasina, who is wanted for charges related to genocide and crimes against humanity, has been making provocative statements while living in exile in India. The petition specifically sought to block any statements by her that incite hatred against the country, its people, or the current government on social media and in the media. আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনি বলছেন তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম, মত, পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের সবাই একই পরিবারের অংশ। শত পার্থক্য থাকলেও শত্রুতা নেই কারো বিরুদ্ধে। ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের আগে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি অনেক গণমাধ্যমে যা বলা হচ্ছে তা নিয়ে ফারাক রয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে অংশ নেন একাধিক ধর্মীয় নেতা এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, রাষ্ট্রের জনগণের মধ্যে মত পথের ভিন্নতা থাকলেও পরিবারের মতো সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে
ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। ডক্টর ইউনুস বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন খবরের পর সবাইকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস। বলেন, পূজা তাই জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে, খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। প্রধান উপদেষ্টা বলেন, এখন নতুন করে সংখ্যালঘু অত্যাচারের কথা বলা হচ্ছে, বিদেশি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, অথচ এসব তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না। এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করব? আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করব। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে ধরতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না। আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিকভাবে সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক, বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে বুধবার একই স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী সোমবার ঢাকায় বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধান সহ ২৮ রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ব্রিফিংয়ে একথা জানান। ইইউ এর সব সদস্য দেশের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এই উদ্যোগ বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ককে আরও সুসংহত করবে বলে জানান তিনি। মুখপাত্র বলেন, আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য রাষ্ট্রগুলো এবং ইইউ এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। সাথে সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীর আলাদা কয়েকটি অনুষ্ঠানে তারা বলেন, প্রতিবেশী দেশ নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে। তাদের এই তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালু স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল অপশক্তি ও পরিবেশগত আগ্রাসন মোকাবেলায় দেশের মানুষ ও সরকারকে একসাথে কাজ করতে হবে। পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে। লোয়ার রাইবেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার যেটা জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি। যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ভারত। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে।
বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনোদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। বাংলাদেশে অস্থিতিশীল ঘটনার জন্য ভারতের আশ্রয়ে শেখ হাসিনার কর্মকাণ্ডকেই দায়ী করেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। নূর হোসেনের রিপোর্ট। মফস্বল ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে অনুসন্ধানী সাংবাদিকতা কনক্লেভ এবং নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা এবং অনুকূল পরিবেশ আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। গণমাধ্যম কর্মীদের বেতন নিয়েও উষ্মা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিকরা। এটা পয়সা ছাড়া হয় না, কেবলমাত্র আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না। তো এই বেতনে এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, এটাতে সংবাদ কর্মীদের কাছ থেকে খুবই ভেতরে গিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা কঠিন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলোচকরা ভারতীয়দের মিথ্যাচার প্রতিরোধে দেশের গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। জনস্বার্থ প্রতিফলিত হচ্ছে কিনা, জনস্বার্থ তারা রক্ষা করছে কিনা, জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা, সেই টেস্ট যদি আমরা না রাখি তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ অন্যান্য ক্ষেত্রে বাস্তব পরিবর্তন কখনই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।